তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2 এই পেপারের মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, সামাজিক ন্যায় এবং আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা আলোচনা করো। প্রশ্নের উত্তর কিভাবে গুছিয়ে লিখতে হবে সেটা দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক এবং নবজাগরণের প্রতীক্ষিত বলা হয়। 19 শতকে ভারতের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় চিন্তাধারায় তিনি এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। প্রাচ্য পাশ্চাত্য দর্শনের অপূর্ব সমন্বয় ঘটিয়ে তিনি আধুনিক ভারতের রূপরেখা তৈরি করেন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রামমোহন রায়ের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল স্বাধীনতা, সাম্য এবং মানবতাবাদ। তার রাজনৈতিক চিন্তাধারায় সামাজিক ন্যায় এবং আইনের অনুশাসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। সমাজকে যাবতীয় কুসংস্কার থেকে মুক্ত করে এবং আইনের চোখে সকলকে সমান অধিকার দিয়ে তিনি এক যুক্তিবাদী ও আধুনিক গণতান্ত্রিক ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন। তারপরে কি, সামাজিক ন্যায় এবং আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা। প্রথম পয়েন্ট আছে এখানে, সামাজিক কুসংস্কার দূরীকরণ ও নারীর অধিকার রক্ষা। রামমোহন রায়ের সামাজিক ন্যায়ের ধারণার অন্যতম প্রধান দিক ছিল সমাজে নারীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করা। তিনি সতীদাহ প্রথার মতো অমানবিক ও নিষ্ঠুর প্রথার তীব্র বিরোধিতা করেন এবং দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তা নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। এর পাশাপাশি তিনি নারীদের পৈতৃক সম্পত্তির অধিকার, বিধবা বিবাহ এবং নারী শিক্ষার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন। প্রাচীন শাস্ত্রে উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে সম্পত্তিতে নারীদের ন্যায্য অধিকার রয়েছে। তিনি মনে করতেন সমাজের অর্ধেক অংশকে অন্ধকূপে পিছিয়ে রেখে কোনোভাবেই রাষ্ট্রের প্রকৃত সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পরের পয়েন্ট হচ্ছে জাতিভেদ প্রথার বিরোধিতা ও সাম্য প্রতিষ্ঠা। রামমোহন রায় সামাজিক বৈষম্য এবং অস্পৃশ্যতার তীব্র বিরোধী ছিলেন। তিনি হিন্দু সমাজে জাতিভেদ প্রথাকে মানবাধিকারের চরম পরিপন্থী বলে মনে করতেন। হিন্দু সমাজে জাতিভেদ প্রথা যেটা ছিল সেটাকে মানবাধিকারের চরম পরিপন্থী বলে মনে করতেন। তার মতে জাতিভেদ প্রথা ভারতীয় সমাজকে রাজনৈতিক ও সামাজিকভাবে বিভক্ত করে দুর্বল করে দিয়েছে। সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি সর্বজনীন ভ্রাতৃত্ববোধ এবং মানুষে মানুষে সমতার আদর্শ প্রচার করেছিলেন। জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষের যোগ্যতা ও গুণাবলীকে মর্যাদা দেওয়ার কথা তিনি বলেছিলেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ধর্মীয় উপাসনার ক্ষেত্রেও জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করার চেষ্টা করেন। তারপর হচ্ছে আইনের চোখে সমতা এবং বিচার ব্যবস্থার সংস্কার। এখানে কি আছে দেখো, আইনের অনুশাসন সম্পর্কে রামমোহন রায়ের ধারণা ছিল অত্যন্ত স্পষ্ট এবং আধুনিক। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে আইন সকলের জন্য সমান হওয়া উচিত এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়। তৎকালীন সময়ে ব্রিটিশ এবং ভারতীয় নাগরিকদের জন্য আলাদা বিচার ব্যবস্থা ও বৈষম্যমূলক আইন নিয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন। জুরি ব্যবস্থার প্রবর্তন, বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব থেকে সম্পূর্ণ পৃথক করা এবং বিচার ব্যবস্থার আধুনিকীকরণের জন্য তিনি ব্রিটিশ সরকারের কাছে জোরালো দাবি ব্রিটিশ সরকারের কাছে বলা হচ্ছে জোরালো দাবি করেছিল বা দাবি জানিয়েছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, তার মতে সাধারণত মানুষের অধিকার রক্ষার জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা হলো আইনের অনুশাসন প্রতিষ্ঠার প্রধান ও প্রাথমিক শর্ত। তারপরে সংবাদপত্রের স্বাধীনতা ও নাগরিক অধিকার। রামমোহন রায় মনে করতেন যে রাষ্ট্রে আইনের অনুশাসন এবং সামাজিক ন্যায় বজায় রাখার জন্য সংবাদপত্রের
পূর্ণ স্বাধীনতা অপরিহার্য। ব্রিটিশ সরকারের দমনমূলক সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনের তিনি তীব্র বিরোধিতা করেছিলেন। স্বাধীন সংবাদপত্রকে তিনি জনগণের অভাব অভিযোগ ও মতামত প্রকাশের মতামত সরকারের কাছে পৌঁছে দেওয়ার এবং সরকারের স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার হিসাবে দেখেছিলেন। মত প্রকাশের স্বাধীনতাকে তিনি মানুষের অন্যতম মৌলিক ও জন্মগত অধিকার বলে গণ্য করতেন, যা ছাড়া সমাজে সামাজিক ন্যায় এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রায় একেবারেই অসম্ভব। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে, যে জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাবনা দেখে নাও। প্রথমেই ভূমিকা। ঊনবিংশ শতাব্দীর ভারতীয় নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ রূপকার এবং আধুনিক ভারতের আধ্যাত্মিক গুরু ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, বরং প্রত্যক্ষ রাজনৈতিক আন্দোলনে কোনো রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেনি। তবুও ভারতের স্বাধীনতা আন্দোলন এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশে তার অবদান ছিল অপরিসীম। শ্রী অরবিন্দ, ভগ্নী নিবেদিতা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু সকলেই তাকে ভারতের আধ্যাত্মিক জাতীয়তাবাদের জনক হিসাবে স্বীকার করেছেন। তার জাতীয়তাবাদের ধারণাটি পাশ্চাত্যের সংকীর্ণ ভৌগোলিক বা রাজনৈতিক ধারণার ওপর নির্ভরশীল ছিল না, বরং তা গড়ে উঠেছিল ভারতের আবহমান কালের আধ্যাত্মিক ঐতিহ্য এবং অকৃত্রিম মানবপ্রেমের ওপর ভিত্তি করে। এবার আছে দেখো জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাবনা, মূল পয়েন্ট। তারপরে কি বলা হচ্ছে, আধ্যাত্মিক ও ধর্মীয় ভিত্তি। বিবেকানন্দের মতে ভারতের প্রাণভোমরা হলো ধর্ম এবং আধ্যাত্মিকতা। তবে তার কাছে ধর্ম কোনো সংকীর্ণ সাম্প্রদায়িকতা বা আচার সর্বস্ব প্রথা ছিল না। তার ধর্ম ছিল বেদান্তের সর্বজনীন মানব ধর্ম। তিনি মনে করতেন পাশ্চাত্যের জাতীয়তাবাদ যেমন রাষ্ট্রনীতি ও অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে, ভারতের জাতীয়তাবাদকে দাঁড়াতে হবে আধ্যাত্মিকতার ওপরে। তিনি দেশমাতৃকার এক পরম আরাধ্য দেবী হিসাবে কল্পনা করেছিলেন এবং দেশবাসীকে মাতৃভূমির উপাসনা করার আহ্বান জানিয়েছিলেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, দেশপ্রেম এবং মানবতাবাদ। এই পয়েন্টটা এবারে তোমরা বুঝে নাও। এবারে পরের পয়েন্ট দেখো, দেশপ্রেম এবং মানবতাবাদ। এখানে কি বলা হচ্ছে, যে স্বামীজি জাতীয়তাবাদের একটি অন্যতম প্রধান ভিত্তি হলো মানব সেবা। তিনি বিশ্বাস করতেন যে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও শোষিতদের সেবা করাই হলো প্রকৃত দেশপ্রেম ও ঈশ্বর আরাধনা। তার বিখ্যাত বাণী, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজিছ ঈশ্বর, এর মাধ্যমে তিনি দরিদ্র নারায়ণ এর সেবাকেই জাতীয় ঐক্যের মূল চাবিকাঠি হিসাবে তুলে ধরেন। তার মতে মানুষকে ভালোবাসতে না পারলে কখনো দেশকে ভালোবাসা যায় না। তারপর যুবশক্তির জাগরণ ও আত্মবিশ্বাস। দেশের পরাধীনতা ও দুর্দশা দূর করার জন্য বিবেকানন্দ দেশের যুবশক্তিকে জাগ্রত করার ওপরে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তিনি যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে বলীয়ান, আত্মবিশ্বাসী এবং নির্ভীক হওয়ার ডাক দেন। তার ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না বাণীটি পরাধীন ভারতের যুবকদের মধ্যে এক বিপুল জাতীয়তাবাদী উদ্দীপনার জন্ম দিয়েছিল, যা পরবর্তীতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনেরও প্রেরণা জুগিয়েছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে সাংস্কৃতিক সক্রিয়তা ও ঐতিহ্যের প্রীতি। স্বামীজি পাশ্চাত্যের অন্ধ অনুকরণের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি ভারতীয়দের নিজেদের প্রাচীন ইতিহাস, বেদান্ত দর্শন, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেন। তার মতে জাতীয়তাবাদকে শক্তিশালী করতে হলে সবার আগে দেশবাসীর মন থেকে হীনমন্যতা দূর করতে হবে। ভারতবাসী হিসাবে গর্ববোধ করা এবং নিজেদের সাংস্কৃতিক সক্রিয়তা বজায় রাখাই হলো প্রকৃত জাতীয়তাবাদের লক্ষণ। তারপর সামাজিক সাম্য ও গণজাগরণ। বিবেকানন্দের
অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে মুষ্টিমেয় উচ্চবিত্ত ও শিক্ষিত মানুষদের দ্বারা ভারতের মুক্তি সম্ভব নয়। তিনি মনে করতেন জাতপাত, অস্পৃশ্যতা এবং সামাজিক বৈষম্য ভারতের জাতীয় ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা। প্রকৃত জাতীয়তাবাদ তখনই প্রতিষ্ঠা হবে যখন ব্রাহ্মণ থেকে চণ্ডাল সবাই সমান অধিকার পাবে এবং দেশের আপামর জনসাধারণের সার্বিক জাগরণ ঘটবে। সামাজিক সাম্য ছাড়া যে রাজনৈতিক স্বাধীনতা সম্পূর্ণ অর্থহীন, সে কথা তিনি স্পষ্ট করে বুঝিয়েছিলেন। এবারে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে।